Hi students, class 12 political science chapter 2 যে টপিকটা আজকে ডিসকাশন করছি আমরা সেটা হলো হোয়াট আর দ্য বেসিক কজেস বিহাইন্ড দ্য ডিসইন্টিগ্রেশন অফ সোভিয়েত ইউনিয়ন। তো এটার জন্য ডিসকাস করার আগে আমি তোমাদের কিছু স্পেসিফিক পয়েন্ট বলে দিতে চাই, যেই পয়েন্টগুলিকেই বেস করে আজকে ডিসকাশনটা হবে। সো প্লিজ নোট ডাউন। First point is internal weakness. Second point is stagnant economy. Third point is obviously corruption within the Soviet Union. Fourth number point is reform of Gorbachev. And last one is rise of nationalism feeling in Soviet Union. তো জন্মের পর থেকেই যে উদ্দেশ্য নিয়ে লেনিন সোভিয়েত ইউনিয়নকে বানিয়েছিলেন সেটা পুরোটা চেঞ্জ হয়ে গিয়েছিল, এবং আপ টু স্টালিনের মৃত্যু পর্যন্ত স্টালিন যে সিস্টেমটা চালিয়েছিলেন রাশিয়াতে, সেই সিস্টেমটা ছিল একটা টোটালিটেরিয়ান স্টেট সিস্টেম। মিনস স্টালিন সেখানে একটা সেন্ট্রালাইজড ইকোনমিক্যাল, সেন্ট্রালাইজড পলিটিক্যাল সিস্টেম অ্যাপ্রুভ করেছিলেন, যার জন্য সোভিয়েত ইউনিয়ন যে উদ্দেশ্য নিয়ে বানানো হয়েছিল সেটা পুরোপুরি ব্যর্থ হয়েছিল, এবং মানুষের ভেতর সোভিয়েত ইউনিয়ন সম্বন্ধে, ওদের কাজকর্ম সম্বন্ধে ধারণা দিনকে দিন খারাপই হয়েছিল। সেকেন্ড অপশন যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো সোভিয়েত ইউনিয়নের ভিতরে ওই সময় মিডিয়ার যেই কাজ ছিল সেটা ছিল সরকারের তদারকি করা বা সরকারের তাবেদারি করা। সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে মিডিয়া একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে একটা স্টেট রান করার ক্ষেত্রে, কিন্তু সেখানে ওটা ছিল না। থার্ড ইম্পর্টেন্ট জিনিস যেটা ছিল সেটা ছিল ইকোনমি অ্যান্ড পলিটিক্যাল সিস্টেম, পুরোটা ছিল সেন্ট্রালাইজ সিস্টেম। ওখানে সেন্ট্রালাইজ সিস্টেম থাকাতে সব কিছুর ডিসিশন সেন্ট্রাল বা মস্কো নিত। এখানে কোনো ধরনের কোনো ভূমিকা প্রভিন্সিয়াল গভর্নমেন্টগুলির কাছে ছিল না। তো তাছাড়া কিছু গুপ্ত সংগঠন যেরকম কেজিবি, তাদের যে সংগঠন মারফত যে কাজকর্ম বা স্পাই এজেন্সিগুলি যেগুলি ছিল সেগুলি অনেকটা দুর্বল করেছিল ইন্টারনালভাবে রাশিয়ান মানুষদের সিস্টেমগুলিকে। সো সেকেন্ড পয়েন্টে আমি আসছি, স্ট্যাগনেন্ট ইকোনমি। আমি আগেই বলেছি, আগের পয়েন্টে বলা হয়েছে যে ইকোনমি একটা দেশের অন্যতম একটা ব্যাকবোন ডেভেলপমেন্টের ক্ষেত্রে, কিন্তু প্রথম থেকে স্টালিনের আমল থেকে শুরু করে যদি আমরা দেখি যে ওখানকার ইকোনমি ছিল একটা সেন্ট্রালাইজড ইকোনমি, যেখানে অ্যাবসেন্স অফ ফ্রি মার্কেট ইকোনমি ছিল। কোনো ধরনের কোনো কোম্পানি নিজে থেকে কোনো ধরনের ডেভেলপমেন্ট ওখানে করতে পারতো না, সব কিছুতে গভর্নমেন্ট ইন্টারভেনশন ছিল। বেসিক্যালি ইন ওয়ান ওয়ার্ড, গভর্নমেন্ট রান সবগুলি সিস্টেম ছিল, সবগুলি কোম্পানি ছিল, সবগুলি ছিল গভর্নমেন্ট ফান্ডেড। তো এখানে অন্য প্রাইভেট পার্টি কোনো কিছু করার অপশন ছিল না। রাদার যদি আমরা দেখি ইউএস এর ক্ষেত্রে, ইউএসএ অনেক ভালো এক্ষেত্রে অনেক উদাহরণ পাবলিক প্রাইভেট এন্টারপ্রাইজের মাধ্যমে তুলে ধরেছিল। সেকেন্ড যে অপশনটা ছিল ইকোনমিক স্ট্যাগনেন্ট ইকোনমির, সেটা হলো যখন স্টালিন মারা যায় তখন থেকে শুরু করে আপ টু 1991 ইকোনমিটা এরকম একটা পর্যায়ে চলে গিয়েছিল, সেটা না সামনের দিকে এগুচ্ছিল বা ইন আপার লেভেল, না নিচের দিকে আসছিল। মিনস এটা একটা জায়গাতে পজ হয়ে গিয়েছিল, যেটা এখনকার সময় আমরা মডার্ন ডে সিনারিওতে যদি দেখি কিছু কান্ট্রিতে আমরা দেখতে পাই, ইকোনমির ভাষাতে এটাকে বলা হয় পজড ইকোনমি। যেটা সবচেয়ে প্রধান উদাহরণ যদি হয় এখনকার সময়ে সেটা হলো সিঙ্গাপুর, সেটা হলো ব্রাজিল। ইকোনমিক স্ট্যাগনেন্টের আরেকটা অন্যতম উদাহরণ যদি দেখতে হয় সেটা ছিল কোল্ড ওয়ার। মনে রাখতে হবে কোল্ড ওয়ারের সময় আমেরিকার সাথে একটা না চাইতে একটা কম্পিটিশনে যখন ইউএসএসআর পার্টিসিপেট করে, তখন আমরা দেখতে পাই ইউএসএ তার প্রভাব প্রতিপত্তি, তার আইডিওলজি বাড়াবার জন্য, তাদের ইনফ্লুয়েন্স, কমিউনিজম ইনফ্লুয়েন্সটা বাড়াবার জন্য কিউবা, ভিয়েতনাম, লাওস, চায়না, নর্থ কোরিয়া, হাঙ্গেরি এইসব দেশে প্রচুর পরিমাণ ইনভেস্ট করতে শুরু করে, এবং ওইসব দেশে পার্টি, কমিউনিস্ট আইডিওলজিক্যাল পার্টি স্থাপনে অনেকটা আর্থিক ব্যয়বহুলতা করে।
থার্ড ইকোনমিক রিজন যদি বলতে হয় সেটা ছিল আফগান ওয়ার। 1979-এ একটা ভুল পরিকল্পনা মারফত প্রায় 15,000 সৈন্য রাশিয়া হারায় আফগানিস্তান দখল করার ক্ষেত্রে। মনে রাখতে হবে এটা ছিল সোভিয়েত রাশিয়ার ডিসইন্টিগ্রেশনের ক্ষেত্রে অন্যতম একটা প্রধান কারণ। বিকজ আফগানিস্তানের যে ইতিহাস প্রাচীন সময় থেকে আছে, ওখানে অ্যাটেক করা খুব ইজি, কিন্তু ওই জায়গাটা দখল করা খুবই কঠিন, যেটার পরিণাম আমরা দেখেছিলাম রাশিয়া 1985-86 এরকম সময়ের ভেতরে আস্তে আস্তে আফগানিস্তান ছেড়ে পালিয়ে গিয়েছিল। তো আফগান ওয়ার, অফিসিয়ালি আফগান ওয়ারে $6 to 8 ট্রিলিয়ন খরচ হয়েছিল এবং অ্যারাউন্ড 15,000 সোলজার্স, সোভিয়েত সোলজার্স মারা গিয়েছিল এবং 60,000-70,000 সোলজার্স উন্ডেড হয়েছিল। থার্ড যেটা অপশন ছিল সেটা ছিল কোল্ড ওয়ারের সময় একটা অনৈতিক আর্মস রেস বিটুইন টু নিউক্লিয়ার গ্রুপস। মনে রাখতে হবে ওই সময় রাশিয়া ছিল পৃথিবীর সবচেয়ে বেশি নিউক্লিয়ার এবেল স্ট্রিট। তো যেহেতু ওদের কাছে নিউক্লিয়ার ওয়েপেন ছিল, ওদের কাছে একটা লার্জ আর্মি ছিল, যেটাকে আমরা সবাই রেড আর্মি বলে জানি, তো ওটার থাকার ক্ষেত্রে অবভিয়াসলি ওটার খরচ ব্যবহার অনেকটা বেশি হওয়ায়, মেনটেন্যান্স অনেকটা বেশি থাকায় প্রচুর পরিমাণ টাকা ওইখানেও খরচ হচ্ছিল। সো এই কারণগুলি ইকোনমিক কারণ হিসেবে ধরা যায়। থার্ড ইম্পর্টেন্ট কজ যেটা আমি বলছিলাম তোমাদের আগে, সেটা ছিল কারাপশন, ইন্টারনাল কারাপশন। মনে রাখতে হবে ওই সময় ইস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলি, যেগুলি সোভিয়েত রিপাবলিক্সের আন্ডারে ছিল, ওরা চাইছিল ইন্ডিপেন্ডেন্স পেতে। বিকজ ওরা বুঝে গিয়েছিল যে ওদের ট্যাক্স পেইং দিয়ে রাশিয়া কাদের প্রতিপালন করছে, মুসলমান সেন্ট্রাল এশিয়ান স্টেটস যেগুলি ছিল ওই সময়, কাজাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, ওই সকল দেশের ইকোনমিকে ধরে রাখার চেষ্টা করছিল। তো ওদের একটাই দাবি ছিল যে যেখানে আমরা পরিশ্রম করছি ওখানে অন্যরা কেন টাকা নেবে, অন্যরা কেন ওটা সুবিধা নেবে, এই জন্য ওরা চেয়েছিল ওখান থেকে আলাদা হতে। প্লাস ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেশনের ভেতর প্রচুর পরিমাণ কারাপশন ওই সময় রাশিয়াতে ছিল, যার প্রধান দুটি ঘাঁটি ছিল মস্কো এবং সেন্ট পিটার্সবার্গ। নেক্সট যে অপশনটা সেটা ছিল রিফর্মস অফ মিখাইল গর্বাচেভ। গর্বাচেভ যে উদ্দেশ্যে ওনার সোশিও পলিটিক্যাল ইকোনমিক্যাল রিফর্মসগুলি এনেছিলেন, ওটা পুরোপুরি ব্যাকফায়ার করে গিয়েছিল। ওনার দুটা পলিসি যথাক্রমে, সবাই একটু মনে রাখবে, মনোযোগ দিয়ে এই দুটো ওয়ার্ড ভালো করে শুনবে। একটা হলো গ্লাসনস্ট, GLASNOST, গ্লাসনস্ট, আরেকটা হলো পেরেস্ট্রয়কা। গ্লাসনস্ট কথার অর্থ হলো ওপেননেস, ওপেননেস ফর এভরিথিং, ফ্রিডম অফ স্পিচ, নো সেন্সরশিপ। যেখানে মিডিয়া আগে সেন্ট্রালাইজ ছিল, মিডিয়া আগে গভর্নমেন্ট কন্ট্রোল করত, এখন প্রাইভেট মিডিয়া, প্রাইভেট এন্টারপ্রাইজ মিডিয়াতে আসতে শুরু করে এবং মিডিয়া প্রচুর পরিমাণে শক্তিশালী হয়, সোসাইটিতে অনেকটা ওপেননেস আসে। অন দ্য আদার হ্যান্ড আমরা যদি পেরেস্ট্রয়কা দেখি, পেরেস্ট্রয়কার ক্ষেত্রে কি দেখা হয়, নতুন নতুন কোম্পানিগুলি, প্রাইভেট কোম্পানিগুলি রাইজ করতে শুরু করে, ক্যাপিটালিস্ট আইডিওলজিগুলি বিল্ড হতে শুরু করে এবং নিউ ক্যাপিটালিস্ট ক্লাস রাশিয়াতে ইমার্জ হয়, নিউ আর্নিং মিডল ক্লাস ক্ষমতা বৃদ্ধি পায় রাশিয়াতে। এবং আমরা দেখি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের কথা বলা হয় এবং রিফরমেশনস আনা হয়। যদি মনে রাখতে হবে রাশিয়াতে স্টালিনের পর থেকে শুরু করে 1991 পর্যন্ত কোনো ধরনের ফ্রি ফেয়ার ইলেকশন হয়নি। যে ইলেকশনগুলি হয়েছিল সেগুলো সব রিগড ইলেকশন। ইলেকশনে একটি পার্টি ছিল এবং বিরোধী পার্টিগুলিকে অবভিয়াসলি কখনই সামনের সারিতে আসতে দেওয়া হয়নি। সো মিখাইল গর্বাচেভের যে এই দুটা প্ল্যান ছিল, এগুলি ওইখানের মানুষের মনে যখন ওরা ওয়েস্টের সাথে সম্পর্কে আসতে শুরু করে, ওয়েস্টার্ন কালচার দেখতে শুরু করে, ওদের মনে অবশ্যই জায়গায় প্রশ্ন আসে যে আমরা কেন ওদের আন্ডারে আছি, আমরা কেন ওয়েস্টের দিকে যাচ্ছি না। তো ওদের ভেতর একটা নিউ ফিলিং তৈরি হয় এবং সেটা নিয়ে আমার লাস্ট যে পার্টটা আছে সেটা হলো রাইজ অফ ন্যাশনালিজম। এই পয়েন্টটা একটু ভালো করে ডিসকাস করছি বিকজ এটা দরকারি টপিক। After implication of Gorbachev's plans, Glasnost and Perestroika, ওখানে তখন থেকে 1886 এর পর থেকে পুরো সোভিয়েত ইউনিয়ন জুড়ে প্রচুর পরিমাণ রেভলিউশন হয়, যেগুলি ছিল ইয়ার্স অফ রিভলিউশন নামে পরিচিত।
পোল্যান্ড, হাঙ্গেরি, ইস্ট জার্মানি, চেকোস্লোভাকিয়া, বুলগেরিয়া, রোমানিয়া, ইউগোস্লাভিয়া, ওইখানে রোমানিয়া বাদ দিলে সব জায়গাতেই ছিল ব্লাড রেস রিভলিউশন। ওখানে ইলেকশন হয় এবং প্রত্যেকটা ইলেকশনে কমিউনিস্ট পার্টি লুজ করে এবং প্রত্যেকটা রিপাবলিক ইন্ডিপেন্ডেন্সের দিকে এগিয়ে যায়। কেননা ওখানকার মানুষ সহজেই বুঝতে পেরেছিল যে ওদের এখানে যে গভর্নমেন্টটা আছে সেটা হলো সোভিয়েত ইউনিয়নের আন্ডার একটা পাপেট গভর্নমেন্ট। সো উই ডোন্ট নিড এনি কাইন্ড অফ পাপেট গভর্নমেন্ট, উই নিড কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স। এবং এই রিভলিউশনের যেটা শুরু হয়েছিল প্রথম বাল্টিক কান্ট্রিতে, যথাক্রমে এস্তোনিয়া, ল্যাটভিয়া, লিথুয়ানিয়া, সেগুলি আস্তে আস্তে ছড়িয়ে পড়ে সমগ্র ইউরোপ জুড়ে, দেন সেন্ট্রাল এশিয়ান স্টেটস যথাক্রমে কাজাকিস্তান, উজবেকিস্তান, এইসব দেশে। তো এইসবভাবে যখন প্রত্যেকটা দেশ তার ইন্ডিপেন্ডেন্স চাইতে শুরু করে, তো অবভিয়াসলি রাশিয়া ডিসইন্টিগ্রেট হবে সেটা সবাই ধরে নিয়েছিল। And at last nails on the coffin আমরা বলতে পারি, under the leadership of famous leader Boris Yeltsin, যখন উনি দাবি করেন যে we don't need any kind of communist government in Russia, we declared communist party was disbanded from Soviet Union, and right now new country arise known as Russia against USSR. তো এইভাবে ইউএসএসআর